দেশ ও রাজ্য এবং বিশ্বের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে হাজির হয়েছি আজকের বিশেষ নিউজ বুলেটিনে। প্রথমে থাকছে আজকের 20টি প্রধান শিরোনাম, তারপর প্রতিটি খবরের বিস্তারিত। চলুন দেখে নেওয়া যাক আজকের হেডলাইন। এবার দেখে নেওয়া যাক আজকের প্রথম বিস্তারিত প্রতিবেদন। অভিষেকের হাত ছেড়ে ধরুন তৃণমূলের হাত, মেয়ো রোডের বার্তা মমতাকে, বেঁচে গিয়েছি প্রয়োজন নেই পাল্টা দিদির। এবার নজর দেওয়া যাক পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। আমার পকেটের 42 লাখ টাকার শক্তিপুর থানা হয়েছে, মমতার কাছে টাকা ফেরত চায় মমতাকে তোপ হুমায়ুনের। সরকারি কর্মীদের বড় সুখবর, মার্চের মধ্যেই 7ম বেতন কমিশন, কেন্দ্রীয় হারে ডিএর ফারাক কমানোর আশ্বাস শুভেন্দুর। টেনে হিচড়ে বাসে তোলা হলো রাহুল প্রিয়াঙ্কাকে, প্রধানমন্ত্রীর বাড়ির সামনে চরম নাটকীয়তা। আজ সকাল 11টা থেকে আসতে পড়বে ঝড়, 10 জেলায় হলুদ সতর্কতা। বরদাস্ত করবেন না বলেছিলেন শ্রমিক, 18 দিনের মাথায় কামারহাটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার। বিদ্যুৎ সাশ্রয়ের জোর, রাজ্য বাড়বে সৌরশক্তি ব্যবহার, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। কত আর্থিক সহায়তা দেওয়া হবে জানেন? ইরান সংঘাতের আবহে মাস্টার স্ট্রোক, ভারতে তামের ক্ষেপণাস্ত্র তৈরির প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। 1000 কোটির পরিবেশ ত্রাণ তহবিল নিষ্ক্রিয় কেন? কেন্দ্র ও সিপিসিবির কাছে জবাব তলব সুপ্রিম কোর্টের। বাংলা থেকে শুরু করে লড়াই হবে গোটা ভারতে, দিল্লিতে যুবকদের উপর হামলায় ফুঁসে উঠলেন মমতা। সামাজিক নিরাপত্তায় বড় ধাক্কা, 1 আগস্ট থেকে কার্যকর হচ্ছে মুখ্যমন্ত্রীর বহুল প্রতীক্ষিত নতুন সরকারি নির্দেশিকা। দল বদলে রাজনৈতিক ক্যারিয়ারে ধাক্কা, এবার ভালোবাসার জায়গায় ফিরবেন প্রতীকর। আসছে বিস্তারিত খবরে। মদন শুরুতেই বলেন, আজকের এই ব্যানারটার জন্য আমি কোটি কোটি সালাম জানাই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ আপনি না থাকলে তৃণমূল আজ এই চেহারায় পৌঁছাতে পারত না। ও লাভলি। অভিষেকের হাত ছেড়ে তৃণমূলের ছেলেদের হাত ধরুন, মমতার উদ্দেশ্যে বার্তা দিল মেয়ো রোডের সমাবেশ। পাল্টা ক্যাথিড্রাল রোডের মঞ্চ থেকে মমতা বললেন, ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই। দুই গোষ্ঠীর মাঝে তিক্ততা এখন কোন পর্যায়ে? মঙ্গলবার আরও ফলাও করে তার প্রদর্শনী হলো। 21শে জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ না করা, কমিশনের সুপারিশ না মানা, দলের তহবিল নয়-ছয় করা সহ একগুচ্ছ অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মদন মিত্ররা। পাল্টা আক্রমণ, ঋতব্রতপন্থীদের চোর বললেন মমতা। কামারহাটির বিধায়ক মদন মিত্র মেয়ো রোডের মঞ্চে ভাষণ দিতে উঠে মঙ্গলবার বলেন, আজকের এই ব্যানারটার জন্য আমি কোটি কোটি সালাম জানাই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ আপনি না থাকলে তৃণমূল আজ এই চেহারায় পৌঁছাতে পারত না। ও লাভলি। মদনের কথায় আজকের এই সভায় মঞ্চে যাদের দেখতে পাচ্ছেন তারা সকলেই তৃণমূলের পদাধিকারী, তৃণমূলের জনপ্রতিনিধি। আগে হলে শহীদ পরিবার থাকতো পেছনে, সামনে থাকতো টলিউডের সেলিব্রিটিরা। এরপরে সুর আরও চড়িয়ে মদন বলেন, শুনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে মুখ্যমন্ত্রী অভিষেক বানায়নি, সেলিব্রিটিরা বানায়নি। তৃণমূল প্রতিষ্ঠাও অনেক আগে থেকে মদন ছিলেন মমতার ঘনিষ্ঠ রাজনৈতিক সঙ্গী। তাই ঝাঁঝালো আক্রমণের পরে মমতার প্রতি ভুল শোধরানোর বার্তা ছিল মদনের তরফ থেকে। তিনি বলেন, যদি হিম্মত থাকে মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে আসুন, একটা ঢিলও পড়বে না। আমরা আমাদের গলার উত্তরীয় পেতে দেব, সেই উত্তরীয় মারি আপনি আসুন, এসে বলুন আমার ভুল হয়েছিল, আমি গান্ধারীর মতো পুত্রস্নেহে অন্ধ ছিলাম। মদনের কথায়, আমি আর কাউকে কিছু বলছি না, আপনাকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক আপনাকে 1 ঘন্টা সময় দিয়েছে, আপনাকে আমরা 1 মাস সময় দিচ্ছি। আপনি অভিষেকের হাত ছেড়ে দিয়ে তৃণমূলের হাত ধরুন। এই যে তৃণমূলের ছেলেরা আছে তাদের হাত ধরুন। আপনার পার্টিটা তৃণমূলের পার্টি, ওটা অভিষেকের পার্টি নয়। যদিও মমতার প্রতি মদনের এই আহ্বান আসলে যে আক্ষরিক নয় বরং কটাক্ষে, তা বুঝতে কারো সমস্যা হয়নি। অভিষেককে আক্রমণের ক্ষেত্রে মদন আরও চাঁচাছোলা ছিলেন। তিনি বলেন, 2 ঘন্টার মধ্যেই সভা মঞ্চে এসে বলো আমার অপরাধ হয়েছে,
আমার জন্য গোটা পার্টিটা শেষ হয়ে গেছে, আমি ভুল স্বীকার করছি। মমতা অবশ্য কটাক্ষের ছলেও কোনো পুনর্মিলনের বার্তা দিতে রাজি হননি। ক্যাথিড্রাল রোডের মঞ্চ থেকে মমতা মঙ্গলবার বলেন, সব চোর চলে গেছে, বেঁচে গিয়েছি। ঋতব্রত শিবিরকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করে মমতা ভবিষ্যৎবাণী, ওই টিমও দ্রুত ভেঙে যাবে। ঋতব্রত শিবিরের উদ্দেশ্যে মমতার বার্তা, ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই। ধনে মানে প্রাণে ভালো থাকুন। বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, দিদি কেন এই তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করলেন না? কি বাধা ছিল? কাদের বাঁচানোর ছিল? দলের বিপুল আর্থিক তহবিলের কথা উল্লেখ করে ঋতব্রত একগুচ্ছ প্রশ্ন তোলেন। সেই তহবিল কার কাছে লাগতো, কিভাবে কাজে লাগানো হতো, স্বচ্ছ হিসাব কেন দেওয়া হতো না ইত্যাদি প্রশ্ন তুলে অভিষেককে নিশানা করেন ঋতব্রত। দলের অর্থে কেনা চার্টার্ড বিমান দলকেই ভাড়া দিয়ে টাকা সরানো হয়েছে বলে তিনি ফের অভিযোগ তোলেন। দলের বিপুল তহবিল থেকে শুধুই মিলেছে 1,000 কোটি টাকা দাবি করেন ঋতব্রত। সেই টাকা কার কাছে লেগেছে তা নিয়ে প্রশ্নও তোলেন। বিরোধী দলনেতার ঘোষণা, নির্বাচন কমিশন যদি আমাদের স্বীকৃতি দেয় তাহলে পার্টির এই যে বিপুল টাকা তা থেকে 21শে জুলাই শহীদদের পরিবারগুলিকে প্রতি মাসে আমরা 10,000 টাকা করে দেব। বিধানসভা চত্বরে দাঁড়িয়ে ফের বোমা ফাটালেন নওশাদার বিধায়ক হুমায়ুন কবির। 21শে জুলাইয়ের ঘটনার তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ থেকে শুরু করে শক্তিপুর থানা তৈরির ইতিহাস, এমনকি সিবিআই সিআইডি তদন্তের দাবিতে দুই প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীকে একই বন্ধনীতে রেখে তীব্র তোপ দাগলেন তিনি। তবে এদিনে তার বক্তব্যের মূল আকর্ষণের কেন্দ্রে চলে এলো রেজিনগরে শক্তিপুর থানা তৈরির পেছনের এক অজানা চাঞ্চল্যকর ঘটনা। মঙ্গলবার বিধানসভার প্রেস কর্নারে উপস্থিত হয়ে হুমায়ুন কবির অভিযোগ করেন, 2013 সালে রেজিনগরে শক্তিপুর থানা তৈরি করতে নিজের পকেট থেকে লাখো লাখো টাকা খরচ করেছিলেন তিনি। হুমায়ুনের দাবি, 2012 সালের 5 ডিসেম্বর শক্তিপুর থানার অনুমোদন মিলে এবং 2013 সালের 5ই জানুয়ারি তা তৈরি হয়। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি সেই থানার উদ্বোধন করি। সেই সময় ওই থানা ভবনের জন্য আমি নিজের পকেটে থেকে 42 লক্ষ টাকা দিয়েছিলাম। প্রাক্তন মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন পরে সরকারের ঘর থেকে টাকাটা মিটিয়ে দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত সেই টাকা আমি পাইনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে থেকে এবার আমি নিজেই সেই 42 লাখ টাকা ফেরত চাই। শক্তিপুর থানার প্রসঙ্গ তোলার পাশাপাশি তৎকালীন তৃণমূল সরকারের পুলিশি হেনস্থা ও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আমলের পুলিশি আচরণের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তিনি। রেজিনগর নির্বাচনের সময় তার বহুল চর্চিত স্যাটা ভাঙা মার মন্তব্যের জেরে কিভাবে তাকে হেনস্থা করা হয়েছে তা তুলে ধরে হুমায়ুন বলেন, আমি যখন শাসক দলের বিপক্ষে 10টা সভা করে ওই কথা বলেছিলাম তখন কেউ বিরোধিতা করেনি, কমিশনও কিছু বলেনি। আর যখন বিজেপির বিরুদ্ধে একই কথা বললাম তখন আমাকে এক থানায় 4 ঘন্টা আর এক থানায় 5 ঘন্টা বসিয়ে রেখে অমানবিক নির্যাতন করা হলো, জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি। এর সঙ্গে শুভেন্দুকে নিশানা করে তার মন্তব্য, বিজেপিতে যত বাঘভাল্লুকি থাকুক শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী হবেন তা আমার জানাই ছিল, কিন্তু একটা মন্তব্যের জন্য এভাবে বসিয়ে রেখে জল না দেওয়া অত্যন্ত অমানবিক। এর পাশাপাশি সোমবার বিধানসভায় প্রকাশিত 21শে জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে হুমায়ুন বলেন, এই রিপোর্টেই পরিষ্কার যে 1993 সালের আন্দোলনের নেত্রীর আসল উদ্দেশ্য ছিল রাজনৈতিক সুবিধা নেওয়া। উনি মন থেকে শহীদদের কোনো মর্যাদা দিতে চাননি। একই সঙ্গে নাম না করে বর্তমান প্রদেশ কংগ্রেস নেতৃত্বকেও ভুইফোড় ও রাজনৈতিক সুবিধাভোগী বলে আক্রমণ করেন তিনি। রাজ্যের বর্তমান প্রশাসনের জিরো টলারেন্স নীতি নিয়ে প্রশ্ন তুলে হুমায়ুন কবির স্বাস্থ্য পঞ্চায়েত দপ্তরের প্রধান সচিব পি উলগানাথরের বিরুদ্ধে দুর্নীতির চাঞ্চল্যের অভিযোগ এনেছে। মুর্শিদাবাদের প্রাক্তন এই ডিএম এর বিরুদ্ধে অবিলম্বে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে তদন্তের দাবি জানান তিনি। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে সব মিলিয়ে শক্তিপুর থানা পাওনা টাকা থেকে শুরু করে আমলাদের দুর্নীতি, হুমায়ুন কবিরের এদিনের বিধ্বংসী বয়ান ফের নতুন করে রাজ্য রাজনীতির পারদ চড়িয়ে দিল। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তিনি জানান, চলতি অর্থবর্ষের মধ্যেই রাজ্যে 7ম বেতন কমিশন কার্যকর করার লক্ষ্যে সরকার কাজ করছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের মার্চের মধ্যেই কমিশনের সুপারিশ কার্যকর হতে পারে। পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের মহার্ঘ ভাতার ব্যবধান ধাপে ধাপে কমিয়ে আনার আশ্বাসও দেন তিনি। বিদ্যুৎ ভবনে এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, 7ম বেতন কমিশন গঠনের জন্য প্রয়োজনীয় টার্মস অব রেফারেন্স
রেফারেন্স ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে। তা চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে কমিশন গঠন করা হবে এবং চলতি আর্থিক বছরের মধ্যেই নতুন বেতন কাঠামো চালুর চেষ্টা করা হবে। ডিএ প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, বর্তমানে রাজ্যের সরকারি কর্মীরা মোট 38% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। ভবিষ্যতে কেন্দ্র ও রাজ্যের ডিএর যে পার্থক্য রয়েছে তা ধাপে ধাপে কমিয়ে আনা হবে। পাশাপাশি বকেয়া ডিএও নির্ধারিত সময়ে পরিশোধ করা হবে বলে আশ্বাস দেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের জল্পনা ছড়ানো হলেও সরকার কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়নি। তার কথায় এক ধাক্কায় 42% কিংবা অতিরিক্ত 10% ডিএ দেওয়ার পরিবর্তে আর্থিক সামর্থ্য বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে বাকি ব্যবধানও ধীরে ধীরে পূরণ করা হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি অতীতের বেতন কমিশনের প্রসঙ্গ তোলেন। তার দাবি, ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট দীর্ঘদিন প্রকাশ না হওয়ার পেছনে তৎকালীন সরকারের আর্থিক অবস্থায় অন্যতম কারণ ছিল। সেই সময় কমিশনের রিপোর্ট জমা দেওয়া নিয়েও নানান জটিলতা তৈরি হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। যদিও এই মন্তব্য রাজনৈতিক প্রেক্ষাপটে করা হয়েছে। উল্লেখ্য, সরকার গঠনের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সরকারি কর্মীদের জন্য 20% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর বর্তমানে রাজ্যের কর্মচারীরা মোট 38% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। দীর্ঘদিন ধরে ডিএ ও নতুন বেতন কমিশনের দাবিতে আন্দোলন চালিয়ে আসা কর্মচারী সংগঠনগুলির কাছে মঙ্গলবারের ঘোষণা তাই বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিন বিদ্যুৎ দপ্তরের কর্মীদের উদ্দেশ্যেও বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রশাসনের মধ্যে ভয় বা অনিশ্চয়তার পরিবেশ দূর করে স্বাভাবিকভাবে কাজ করার পরিবেশ তৈরি করাই সরকারের লক্ষ্য। আগামী কয়েক মাসের মধ্যে সপ্তম বেতন কমিশন নিয়ে আরও স্পষ্ট রূপরেখা সামনে আসবে বলেও ইঙ্গিত দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে দিনভর চলা ধুন্ধুমার নাটক ও তীব্র টানাপোড়েনের পর অবশেষে পিছু হটল কেন্দ্র। নিট প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের উপর পুলিশি হেনস্থার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে জবরদস্তি তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। তবে এই আন্দোলনের চরম চাপের মুখে শেষ পর্যন্ত সংসদে নিট নিয়ে আলোচনা করার দাবি মেনে নিল বিজেপি সরকার। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রণক্ষেত্র। সোমবারের পর মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির রাজপথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইস্তফার দাবি এবং সিজেপির মিছিলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের ব্যবহারের প্রতিবাদে লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থানে বসেছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, এসপি প্রধান অখিলেশ যাদব, সুপ্রিয়া সুলে সহ একাধিক হেভিওয়েট বিরোধী নেতা। এমনকি কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মতো নেতারাও এই বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুলিশ বিক্ষোভকারীদের উপর চড়াও হয় এবং টানা হ্যাচড়া করে রাহুল ও প্রিয়াঙ্কা সহ সমস্ত নেতাদের বাসে তুলে দিল্লির মডেল টাউনের ছত্রসাল স্টেডিয়ামে নিয়ে যায়। কেন্দ্রীয় মন্ত্রীর মধ্যস্থতার নাটকের শেষ মুহূর্ত। বিক্ষোভ চলাকালীন হঠাৎই অবস্থানস্থলে পৌঁছালো এসে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। রাহুল গান্ধীর সঙ্গে আলোচনা করে তার আন্দোলন তুলে নেওয়ার অনুরোধ জানান। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি অনুযায়ী রাহুল গান্ধী শর্ত দেন যে সরকার যদি নিট ও সংশ্লিষ্ট আন্দোলন নিয়ে সংসদে আলোচনা করতে রাজি হয় তবে তিনি এখনই ধর্ণা তুলে নেবেন। নতুন দাবি ও কেন্দ্রের আপত্তি। সরকারের শীর্ষ নেতৃত্ব আলোচনায় রাজি হওয়ার পর রাহুল নাকি তার দাবি পরিবর্তন করে শিক্ষামন্ত্রীর ইস্তফাও দাবি করেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান যে রাহুল গান্ধী প্রথমে শুধু আলোচনার কথা বললেও পরে নিজের অবস্থানে অনড় থেকে কথা খেলাপি করছেন, যা একজন শীর্ষ নেতার পক্ষে কাম্য নয়। তা সত্ত্বেও দিনভর এই রাজনৈতিক চাপানোতরের পর কেন্দ্র সরকার শেষ পর্যন্ত সংসদে নিট ও দেশ জুড়ে চলা ছাত্র আন্দোলন নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে। তবে কোন দিন এই বিষয়ে আলোচনা হবে তা নিয়ে এখনো স্পষ্ট কোনো দিনক্ষণ জানানো হয়নি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তৃত এলাকায় বৃষ্টির দাপট আরও বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সর্বশেষে বুলেটিনে বলছে, সক্রিয় মৌসুমী বায়ু ও ঘূর্ণাবর্তের প্রভাবে সকাল থেকে আকাশ মেঘলা থাকছে এবং বেলা বাড়লে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি নামার সম্ভাবনা। হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও নদিয়া এই জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবী ও পর্যটকদের সতর্কভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাগুলির বিভিন্ন বিচ্ছিন্ন কিছু পকেটে মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বজ্রপাতের বিষয়ে সতর্ক করা হয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমাঞ্চলীয় এই জেলায় বুধবার বেশ কিছু এলাকায় ঝেঁপে বৃষ্টি নামতে পারে। উত্তরবঙ্গের জেলা ভিত্তিক সতর্কতা। উত্তরবঙ্গে গত কয়েকদিনে অতি ভারী বৃষ্টি ও লাল সতর্কতার পর পরিস্থিতি কিছুটা উন্নত হচ্ছে। তবে নদীগুলির জলস্তর বৃদ্ধি ও ধসের
আশঙ্কা পুরোপুরি কাটেনি। জলপাইগুড়ি ও কালিম্পং বুধবার এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে। পার্বত্য জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি কমলেও হালকা থেকে মাঝারি বর্ষণ অব্যাহত থাকবে। পূর্বে টানা বৃষ্টির জেরে পাহাড়ি রাস্তায় ধস নামার ঝুঁকি রয়েছে। মেঘলা আকাশ ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার ও উত্তর দিনাজপুরে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে তুলনামূলকভাবে কম দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে। প্রধান বজ্রবিদ্যুৎ সহ হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই ছিল আজকের 20টি গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং প্রতিদিনের নির্ভরযোগ্য খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।